বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ এইচএসসি দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র কোর্স থেকে আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো জানো আমি সবগুলো অধ্যায়ের উপরে থিওরি আলোচনা শেষ করার পরে সিকিউ কোশ্চেন নিয়ে 2টা ক্লাস নিয়েছিলাম। তারপরে আমরা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করছি, প্র্যাকটিস করছি মূলত। তার ধারাবাহিকতা আজকে আমরা তোমাদের সিলেবাসের 7ম এবং 8ম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যারা আমার সাথে আসো নিজেরা একটু প্র্যাকটিস করে নিবা। আমি অ্যান্সারগুলা বলে দিব পরে, কিন্তু আগে তোমরা একটু নিজেরা ট্রাই করো যে আসলে তোমরা জানো কিনা বা অ্যান্সার করতে পারছো কিনা। সময় কিন্তু অনেক চলে গেছে। আমরা পরিস্থিতির কারণে আর হয়তো তোমাদের দ্বিতীয় বর্ষে ক্লাসরুমের ক্লাসে হয়তো আর ফিরতে পারবো না, কারণ আগামী বছরের হয়তো এপ্রিলের দিকে তোমাদের পরীক্ষা হবে। এটা ভাবার কোনো কারণ নাই যে এই পরিস্থিতি হয়তো থাকবেই, তোমরাও আবার তোমাদের সিনিয়রদের মতো এমনিতেই পাশ করে যাবা। এটা আর হয়তো পুনরাবৃত্তি হবে না। আশা করি পরিস্থিতিও ভালো হয়ে যাবে। তো তোমরা এখন সময় নষ্ট না করে সিরিয়াস হও, সিরিয়াসভাবে পড়ালেখা করো। তো চলো আমরা একটু 7ম ও 8ম অধ্যায় থেকে দেখে নেই। 7ম অধ্যায়ের আলোচনা ছিল ব্যাংক তহবিলের উৎস, আর 8ম অধ্যায় ছিল বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা। দুটো অধ্যায়ই আমরা বেশ সময় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি যে প্রশ্নগুলো এখানে এনেছি খুব সহজ, তোমরা এগুলা পারবা। দেখো 1 নম্বর প্রশ্নে আছে ব্যাংকের দায় কোনটি। আমরা ব্যাংকিং অংশ নিয়ে আলোচনা করি। এখানে অপশন আছে গৃহীত আমানত, প্রদত্ত ঋণ, বিনিয়োগকৃত তহবিল আর জমা অতিরিক্ত ঋণ। এখানে ব্যাংকের দায় কোনটি? তোমরা সবাই দায় ভালো করেই বুঝো। আশা করি প্রত্যেকেই রাইট অ্যান্সার কোনটা সেটা বলতে পারবা। হ্যাঁ, ব্যাংকের দায় গৃহীত আমানত। খুব সহজ কমন প্রশ্ন। আমি মোটামুটি এভাবে আলোচনা শেষ হয়ে গেলে আবার হয়তো সিকিউ নিয়ে আলোচনা করব। যা যদি কোনো অধ্যায় যদি তোমাদের মনে হয় যে আবার আলোচনার পুনরাবৃত্তি করা দরকার, রিপিট করা দরকার, তাহলে তোমরা জানাইলে আমি হয়তো সেই অধ্যায়ের উপরে আবার বা সেই বিষয়ের উপরে আবার আলোচনা করতে পারি। তো দেখো পরের প্রশ্ন, নিচের কোনটি ব্যাংকের নিজস্ব তহবিলের উৎস বহির্ভূত? হ্যাঁ, বহির্ভূত নয় এরকম একটা শব্দই পুরা প্রশ্নের সিকোয়েন্সটা চেঞ্জ করে দেয়। তোমরা এই শব্দগুলো একটু ভালো করে খেয়াল করবা। নিচের কোনটি ব্যাংকের নিজস্ব তহবিলের উৎস, এরকম একটা প্রশ্ন হতে পারে, আবার সাথে শুধু বহির্ভূত শব্দটা লাগাই দেওয়ার জন্য, জুড়ে দেওয়ার জন্য কিন্তু উত্তরটা আলাদা হবে। তো অনেকে এটুকু খেয়াল না করেই হয়তো নিচের কোনটি ব্যাংক তহবিলের উৎস, আমানত পাইলো, আমানত অ্যান্সার করে দিল, বা শেয়ার মূলধন পাইলো, শেয়ার মূলধন অ্যান্সার করে দিল। দেখো এখানে আবার সবগুলাই কিন্তু তহবিল, আবার বলছে নিজস্ব তহবিলের উৎস বহির্ভূত। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ব্যাংকের যে তহবিল আছে মূলত নিজস্ব তহবিল, আর বাইরের বা ঋণ করা তহবিল, সেটার ভিতরে নিজস্ব তহবিল নয় কোনটা? সাধারণ সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি, শেয়ার মূলধন। আমানতটা হচ্ছে নিজস্ব তহবিল বহির্ভূত। এগুলা যারা ব্যাংকের গ্রাহক আছে তাদের আমানতটা ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ তহবিল, যেটা ব্যাংকের নিজস্ব তহবিল নয়। এরপরে নিচের কোনটি ভোক্তা ঋণ? ভোক্তা ঋণ শব্দটা তোমরা এই অধ্যায়ে আলোচনার সময় অবশ্যই শুনেছো বা ভোক্তাও বুঝো। অপশনগুলা দেখলেই বুঝতে পারবা। গাড়ি কেনার জন্য যে ঋণ নেওয়া হয়, নগদ ঋণ, মাত্র অতিরিক্ত ঋণ, তলবি ঋণ। নিচের কোনটি ভোক্তা ঋণ? নিঃসন্দেহে এটা গাড়ি ঋণটাই ভোক্তা ঋণ। এরপরের আরেকটা দেখি আমরা,
একটি তালিকাভুক্ত ব্যাংক তার কোন ধরনের রিজার্ভ থেকে বোনাস শেয়ার ইস্যু করে? খুব ভালো প্রশ্ন। সবাই একটু দেখো, একটি তালিকাভুক্ত ব্যাংক তার কোন ধরনের রিজার্ভ থেকে বোনাস শেয়ার ইস্যু করে? বোনাস শেয়ার আশা করি তোমরা সবাই জানো। তোমাদের যে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র কোর্স আছে, সেখানে যৌথ মূলধনী কোম্পানি অধ্যায়ের আলোচনায় তোমরা বোনাস শেয়ার সম্পর্কে অবশ্যই পড়েছো। শেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তো এই বোনাস শেয়ারটা যখন কোম্পানি ইস্যু করে, তারা কোন ফান্ড থেকে, কোন ধরনের রিজার্ভ থেকে তারা সেটা ইস্যু করে? শেয়ার প্রিমিয়াম ফান্ড, সাধারণ রিজার্ভ, বিধিবদ্ধ রিজার্ভ, গুপ্ত তহবিল। কোনটা মনে হচ্ছে? শেয়ার প্রিমিয়াম ফান্ড। হ্যাঁ, শেয়ারের নামের সাথে মিল আছে, এটা হইতে পারে। হ্যাঁ, যাদের পড়া থাকবে না বা বিষয়গুলা ধারণা ক্লিয়ার থাকবে না, তাদের কাছে তাই মনে হবে যে যেহেতু বোনাস শেয়ার ইস্যু করা হয়, তাহলে শেয়ার প্রিমিয়াম ফান্ডই হবে। আর খুব চালাকরা আবার ভাবতে পারে যে না, গুপ্ত তহবিল থেকেই হইতে পারে। গোপন গোপন একটা ভাব আছে। দেখো রাইট অ্যান্সারটা কি হতে পারে? সাধারণ রিজার্ভ থেকে। কোন একটা তালিকাভুক্ত ব্যাংক যে বোনাস শেয়ার ইস্যু করে, সেটা তার সাধারণ যে রিজার্ভ থাকে সেটা থেকেই ইস্যু করে। এগুলো রাইট অ্যান্সার করতে হলে তোমার ইনফরমেশনের কোনো বিকল্প নাই, তোমাকে জানা থাকতে হবে ইনফরমেশন। আচ্ছা, আর একটু দেখি আমরা পরবর্তী স্লাইডে। স্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ হিসাবের বিপক্ষে যে ঋণ মঞ্জুর করে, ব্যাংক যে ঋণ মঞ্জুর করে, স্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ হিসাবের বিপক্ষে ব্যাংক যে ঋণ মঞ্জুর করে, বিভিন্ন ধরনের সম্পত্তি বন্ধক রেখে বা বন্ধক ছাড়াও ব্যাংকগুলা কিন্তু ঋণ মঞ্জুর করে। এখানে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ হিসাবের বিপক্ষে ব্যাংক যে ঋণ মঞ্জুর করে, সেটা কোন ধরনের ঋণ? ধার, বাণিজ্যিক ঋণ, নগদ ঋণ, জমা অতিরিক্ত ঋণ। ঋণের প্রকারভেদে যে আলোচনা ছিল, সেখানে এই অপশনগুলো ছিল ধার, নগদ ঋণ, বাণিজ্যিক ঋণ, জমা অতিরিক্ত ঋণ। স্থাবর সম্পত্তি বন্ধক রেখে যে ঋণটা দেওয়া হয় সেটাকে কি বলে? দেখি রাইট অ্যান্সার ধার। স্থাবর সম্পত্তি, আশা করি সবাই স্থাবর সম্পত্তি বুঝো। স্থাবর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক যে ঋণ মঞ্জুর করে সেটাকে ধার বলা হয়। আর পরবর্তী প্রশ্ন, জামানতকৃত সম্পত্তি ব্যাংক কর্তৃক তার নিজ দখলে রাখার অধিকারকে কি বলে? জামানতকৃত সম্পত্তি, এই যে বললাম স্থাবর সম্পত্তি বন্ধক রেখে, তো স্থাবর সম্পত্তিটা যখন বন্ধক রাখা হয়, এই জামানতকৃত সম্পত্তি ব্যাংক কর্তৃক তার নিজ দখলে রাখার অধিকারকে কি বলে? এর একটা নাম আছে। ব্যাংক যে তার গ্রাহকের সম্পত্তিটা নিজ অধিকারে রাখছে, এটার একটা সুন্দর নাম আছে। নামটা কি? পূর্বশর্ত, পণ্য বন্ধক, সাধারণ বন্ধক, ভোগ বন্ধক। বন্ধক তোমরা সবাই বুঝো, তো সেটারই বিভিন্ন প্রকারভেদ। তাই জামানতকৃত সম্পত্তি নিজ দখলে রাখার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে পূর্বশর্ত। এরপরে দেখি আমরা অভিযুক্ত সমাপ্তি সূচক প্রশ্ন। ব্যাংক কর্তৃক জামানতের বৈশিষ্ট্য হলো, এতগুলো আমরা যে কোনো একটা অপশন দেখলাম যে একটা রাইট অ্যান্সার, কিন্তু দেখো এই প্যাটার্নের যে প্রশ্নগুলো থাকে সেখানে একাধিক অপশন থাকতে পারে। ব্যক্তিক জামানতের বৈশিষ্ট্য। ব্যক্তিক জামানতের বৈশিষ্ট্য, এখানে তিনটে অপশন দেওয়া আছে। বিশ্বস্ততা, আর্থিক সামর্থ্য, সামাজিক মর্যাদা। এখন এর কোনো একটা রাইট অ্যান্সার হতে পারে, বা দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। দেখো নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। কতে 1 2, খতে 1 3, গতে 2 এবং 3, আর ঘতে দেওয়া আছে 1 2 3, অর্থাৎ সবগুলোই। তো ব্যক্তিক জামানতের বৈশিষ্ট্য, জামানতের যে দুইটা প্রকারভেদ আছে, মূলত দুইটা, ব্যক্তিক জামানত, অব্যক্তিক জামানত। সেই ব্যক্তিক জামানতের বৈশিষ্ট্য বিশ্বস্ততা, আর্থিক সামর্থ্য, সামাজিক মর্যাদা। তাই এটা কি সবগুলা রাইট অ্যান্সার নাকি কোন দুইটা? দেখো এখানে বিশ্বস্ত লাগবে, কোনো
গ্রাহককে যখন ব্যাংক ধার দিবে কোনো জামানত ছাড়া শুধু তার সুনাম বা আর্থিক সামর্থ্য এগুলা বিবেচনা করে, সেটা হচ্ছে ব্যক্তিক জামানত। এখানে বিশ্বস্ততা, আর্থিক সামর্থ্য, সামাজিক মর্যাদা সবগুলাই খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলা দেখেই ব্যাংক তাকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ব্যতীত, জামানত ব্যতীত ঋণ দিয়ে থাকে। এখন আমরা একটা উদ্দীপক দেখি, উদ্দীপক থেকে আমরা প্রশ্নের অ্যান্সার করব। নিচের উদ্দীপকটি পড়ে 8 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার রিপন সেভিংস সার্টিফিকেট জমা দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। তিনি ঋণ পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক উক্ত জামানত আটকে রাখতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না। মিস্টার রিপন নামে একজন গ্রাহক, তিনি সেভিংস সার্টিফিকেট জমা দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। তিনি ঋণ পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক উক্ত জামানত ব্যাংকের হেফাজতে রাখতে পারবে, ব্যাংকের নিকট রাখতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না। তা এখন এই উদ্দীপক নিয়ে আমাদের কি প্রশ্ন আছে দেখি আমরা। উদ্দীপকের মিস্টার রিপন কোন ধরনের জামানতের বিপক্ষে ঋণ নিয়েছেন? অর্থাৎ মিস্টার রিপন যে জামানত রেখে ঋণ নিয়েছে সেটা কোন ধরনের জামানত? সাধারণ পূর্বশর্ত, বিশেষ পূর্বশর্ত, স্থায়ী বন্ধক, অতিরিক্ত জামানত। সেভিংস সার্টিফিকেট এটি কোন ধরনের জামানত? সাধারণ পূর্বশর্ত। সাধারণ পূর্বশর্তের বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা ব্যাংক তার নিকট আটক রাখতে পারে কিন্তু বিক্রি করতে পারে না, সেটা হচ্ছে সাধারণ পূর্বশর্ত। এরপরে আমরা দেখি আরেকটা প্রশ্ন, এটা উদ্দীপক থেকে না, আলাদাভাবে। উদ্দীপকের একটাই প্রশ্ন ছিল, কোন অগ্রিম মঞ্জুরকালে ব্যাংক নিচের কোন বিষয়কে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে? কোন অগ্রিম মঞ্জুরকালে, অগ্রিম এক ধরনের যে ঋণ, সেই ঋণ মঞ্জুরকালে ব্যাংক নিচের কোন বিষয়কে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে? ব্যাংকের তারল্য, নিরাপত্তা, ঋণের বৈচিত্র্যতা, লাভজনকতা। এখানে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে যেগুলা ঋণ মঞ্জুরকালে ব্যাংক বিবেচনা করে থাকে। তো বলতেছে অগ্রিম এই ধরনের ঋণ মঞ্জুরকালে ব্যাংক কোন বিষয়কে অধিক গুরুত্ব দিয়ে বিষয়টা বিবেচনা করে? ব্যাংকের তারল্য, নিরাপত্তা, ঋণের বৈচিত্র্য, লাভজনকতা সবগুলো বিষয় বিবেচনা করে বিভিন্ন ঋণ প্রদানের সময়। অগ্রিম মঞ্জুরকালে ব্যাংক সাধারণত নিরাপত্তা বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখে। একটা প্রশ্ন দেখি, ব্যাংকের নিজস্ব মূলধনের প্রথম ও প্রধান উৎস কোনটি? ব্যাংকের আমরা এর আগের কোন একটা প্রশ্নেতে আলোচনা করলাম নিজস্ব মূলধন বহির্ভূত, এখানে বলা হচ্ছে ব্যাংকের নিজস্ব মূলধনের প্রথম ও প্রধান উৎস কোনটি? বিধিবদ্ধ রিজার্ভ, পরিশোধিত মূলধন, সাধারণ সঞ্চিতি তহবিল, কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণ। নিচের কোনটা নিজস্ব মূলধনের প্রথম ও প্রধানতম উৎস? এটা পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রধান উৎস, যেটা ব্যাংকের নিজস্ব মূলধন। আর আমরা মূলধন বহির্ভূত ওখানে পড়লাম আমানত। আমানত সবচেয়ে বড় মূলধন সাধারণত ব্যাংকগুলা, কিন্তু এটা নিজস্ব মূলধন না। নিজস্ব মূলধনের প্রথম ও প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। চলো আমরা আরো প্রশ্ন দেখি। আরেকটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, দলিলের মাধ্যমে প্রদত্ত ব্যাংক ঋণের মধ্যে পড়ে। আমরা জানি যে দলিলি ঋণ আছে, সেই দলিলির মাধ্যমে প্রদত্ত ব্যাংক ঋণের মধ্যে পড়ে প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, ট্রেজারি বিল। প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, ট্রেজারি বিল। নিচের কোনটি সঠিক? প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, নাকি প্রত্যয়পত্র, ট্রেজারি বিল, ব্যাংক ড্রাফট, ট্রেজারি বিল, নাকি সবগুলাই প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, ট্রেজারি বিল? দলিলের মাধ্যমে প্রদত্ত ব্যাংক ঋণের মধ্যে কোনটা পড়ে? সবাই একটু চিন্তা করে দেখো। প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট হচ্ছে দলিলের মাধ্যমে প্রদত্ত ব্যাংক ঋণ।
এরপরে বিক্রয়যোগ্যতার ভিত্তিতে ব্যাংকের নিকট কোন জামানতটি উত্তম? বিক্রয়যোগ্যতার ভিত্তিতে ব্যাংকের নিকট কোন জামানতটি উত্তম? কোনো সম্পত্তি জামানত হিসেবে রাখার সময় ব্যাংক সেই সম্পত্তির কিছু বৈশিষ্ট্য বিবেচনা করে। এর ভিতরে বিক্রয়যোগ্যতা একটা অন্যতম বৈশিষ্ট্য। এমন কোনো সম্পদ জামানত হিসেবে রাখা যাবে না যেটা কখনো বিক্রয় করা যাবে না। তাহলে এই বিক্রয়যোগ্যতার যে বৈশিষ্ট্য সেটার ভিত্তিতে ব্যাংকের নিকট কোন জামানতটি উত্তম? অন্য দৃষ্টিকোণ থেকে কিন্তু অন্য আরেকটা জামানত বেটার হতে পারে, কিন্তু এখানে প্রশ্নে স্পেসিফিক করে দেওয়া হয়েছে বিক্রয়যোগ্যতার ভিত্তিতে ব্যাংকের নিকট কোন জামানতটি উত্তম। তো প্রশ্ন ভালো করে পড়ে সেভাবে অ্যান্সার করতে হবে। শেয়ার, ঋণপত্র, প্রাইস বন্ড, অঙ্গীকারপত্র। তো এখানে শেয়ার, ঋণপত্র, প্রাইস বন্ড, অঙ্গীকারপত্র বিক্রয়যোগ্যতা মানে খুব সহজে সেটা বিক্রয় করা যায় সেটা বোঝানো হয়েছে। তো এটার ভিত্তিতে কোন জামানতটি উত্তম? প্রাইস বন্ড এখানে বিক্রয়যোগ্যতার ভিত্তিতে সবগুলোই বেশ ভালো জামানত, ঋণপত্র, অঙ্গীকারপত্র, শেয়ার, প্রাইস বন্ড, কিন্তু যখন বলা হচ্ছে কোনটা বেশি ভালো আর বিক্রয়যোগ্যতার ভিত্তিতে, তখন সেটা এই চারটা অপশনের ভিতর থাকলে প্রাইস বন্ড। আমরা পড়লাম ধার, নগদ, বিভিন্ন প্রকার ঋণের ভিতরে এই পার্থক্যগুলো আছে। তো এই ধার আর নগদের ক্ষেত্রে মিল আছে কোথায়? ধার নগদ ঋণের মধ্যে মিলের ক্ষেত্র কোনটা? তহবিল থেকে দেয় ঋণ, দুইটা ঋণই তহবিল থেকে দেয়, সুদের হার সমান, ঋণ মঞ্জুরের পরই সুদ প্রযোজ্য, সুবিধা মতো ঋণ পরিশোধ করা যায়। তো এই চারটা অপশনের ভিতরে মিলের ক্ষেত্র কোনটা আছে? ঋণ মঞ্জুরের পরিশোধ প্রযোজ্য, সুদের হার সমান, তহবিল থেকে দেয় ঋণ, নাকি সুবিধা মতো ঋণ পরিশোধ করা যায়? তহবিল থেকে দেয় ঋণ। দুইটার ভিতরে যেটা সবচেয়ে বড় মিল সেটা হচ্ছে তহবিল থেকে দুইটা ঋণই দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রা টাকাকে কত সালে ভাসমান মুদ্রা ঘোষণা করা হয়? খুব ভালো প্রশ্ন। তোমরা বৈদেশিক বিনিময় বা বৈদেশিক মুদ্রা অষ্টম অধ্যায় যেটা, সেখানকার আলোচনায় নিশ্চয় পড়েছ যে বাংলাদেশি মুদ্রার টাকাকে ভাসমান মুদ্রা হিসেবে ঘোষণা করা হয় কত সালে? এখানে কয়েকটা অপশন আছে, 2001, 2002, 2003, 2004। কত সালে? এটা হচ্ছে 31শে মে 2003 সালে বাংলাদেশে মুদ্রার টাকাকে ভাসমান মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়। এলসি এর পূর্ণরূপ কি? এটা সবাই পারবে আশা করি। লেটার অফ কালেকশন, লেটার অফ কস্ট, লেটার অফ কল, লেটার অফ ক্রেডিট। এটা সবাই জানে, কিন্তু এটা ভুল হয়ে যায় তাড়াহুড়া করতে গিয়ে বা অসচেতনতার সাথে এটা ভুল হয়ে যায়। তাই এরকম প্রশ্নগুলো খুব সহজ মনে করে দ্রুত তাড়াহুড়া করে অ্যান্সার না করে চারটা অপশনই একবার চোখ বলে তারপরে অ্যান্সার করা উচিত। এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, যেটা বাংলা প্রত্যয়পত্র। এখানে বাংলাদেশের মুদ্রার বিনিময় হার কাম্য স্তরে ধরে রাখার উপায় হতে পারে। প্রত্যেকটা দেশই তার মুদ্রার বিনিময় হার কাম্য স্তরে ধরে রাখতে চায়। কাম্য স্তর, কাঙ্ক্ষিত স্তর, কোনো একটা দেশের মুদ্রা মূল্যমান কমানোটাও ভালো না বা বাড়ানোটাও ভালো না। এটা কাম্য স্তর, যেটা রপ্তানি আমদানির জন্য সুবিধাজনক যে পজিশন, সেটা কাম্য স্তর। তো এই কাম্য স্তর ধরে রাখার উপায় হতে পারে, কারণ আমাদের এখানে মূল্যস্ফীতি হয় সব সময়, আমাদের মুদ্রার মান, বিনিময় হার দিন দিন কমে যাচ্ছে। তো আমরা সেটা যদি কাম্য স্তরে ধরে রাখতে চাই, এটা অপশন হতে পারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, হতে পারে মুদ্রা অবৈধ নির্গমন প্রতিরোধ, অর্থাৎ আমাদের মুদ্রা যে বাইরে পাচার হচ্ছে সেই অবৈধ নির্গমন প্রতিরোধ, আমদানি অপেক্ষা রপ্তানি বৃদ্ধি। কোনটা রাইট অ্যান্সার হতে পারে? ক, খ, গ, ঘ। বাংলাদেশের মুদ্রার বিনিময় হার কাম্য স্তরে ধরে রাখার উপায় হতে পারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, অবৈধ নির্গমন প্রতিরোধ, মুদ্রার অবৈধ নির্গমন প্রতিরোধ, আমদানি অপেক্ষা রপ্তানি বৃদ্ধি। এটা তিনটা অপশনই রাইট অ্যান্সার। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করলে আমাদের মুদ্রার চাহিদা বাড়বে, মুদ্রার অবৈধ নির্গমন প্রতিরোধ করতে হবে, অবৈধ নির্গমন প্রতিরোধ করতে গিয়ে
আন্তর্জাতিক যে মুদ্রা আছে বা বিদেশি মুদ্রা, যে দেশে মুদ্রা পাচার করা হচ্ছে তারা তো সেই দেশের ডলারে বা সেই দেশের মুদ্রায় কনভার্ট করে টাকাটা সেখানে সেই দেশে পাঠাচ্ছে, তাহলে তখন আমাদের দেশের মুদ্রার মানটা কমে যায়। আমদানি অপেক্ষা রপ্তানি বৃদ্ধিও একটা ভালো সুযোগ। রপ্তানি বৃদ্ধি করলে আমার মুদ্রার চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে এখানে লাস্টেরটা অর্থাৎ ঘটা রাইট অ্যান্সার। ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের জনক, এই মুদ্রা বিনিময় হারের যে তত্ত্ব দেওয়া আছে সেই ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের জনক ডিকক, ক্র্যানক্রস, গুস্তাভ ক্যাসেল, আর এস স্যাশ। তোমরা সবাই পারবে আশা করি এটা। গুস্তাভ ক্যাসেল ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের জনক। এর পরবর্তী প্রশ্ন, স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণের পদ্ধতির নাম কি? স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণের পদ্ধতির নাম কি? স্বর্ণমান ব্যবস্থা, যে মুদ্রা বিনিময় হার নির্ণয়ের যে ব্যবস্থাটা ছিল স্বর্ণমান ব্যবস্থা, সেখানে নির্ধারণের পদ্ধতির নাম কি? ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব, মেইন প্যারিটি তত্ত্ব, চাহিদা যোগান তত্ত্ব, ভাসমান মুদ্রা তত্ত্ব। স্বর্ণমান ব্যবস্থার নির্ধারণের পদ্ধতি হচ্ছে মেইন প্যারিটি তত্ত্ব। পরের প্রশ্ন দেখি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে বর্তমানে সবচেয়ে বড় নিয়ামক শক্তি কোনটি? বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে বর্তমানে সবচেয়ে বড় নিয়ামক শক্তি কোনটি? বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে খেয়াল করো, ভালো করে বারবার পড়তে হবে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে বর্তমানে সবচেয়ে বড় নিয়ামক শক্তি দুই দেশের মানুষের ক্রয় ক্ষমতার পার্থক্য, বৈদেশিক মুদ্রার চাহিদা যোগানের পার্থক্য, দুটি দেশের মানুষের জীবনযাত্রার মান, স্বর্ণমান ব্যবস্থার ভিন্নতা। বর্তমান সময়ের সবচেয়ে বড় নিয়ামক শক্তি কোনটি, যার দ্বারা বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণ হয়? দুই দেশের মানুষের ক্রয় ক্ষমতার পার্থক্য, বৈদেশিক মুদ্রার চাহিদা যোগানের পার্থক্য, দুটি দেশের মানুষের জীবনযাত্রা মান, স্বর্ণমান ব্যবস্থার ভিন্নতা। বর্তমান শব্দটা খুব গুরুত্বপূর্ণ। দেখা এখানে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগানের পার্থক্য। আমরা জানি বর্তমানে মুদ্রা অন্যান্য পণ্যের মতো, যেটা চাহিদা যোগানের ভিত্তিতে তার মূল্য নির্ধারিত হয়। বিল বাট্টাকরণের কাজকে কি বলে? নিচে কয়েকটা অপশন দেওয়া আছে। ফ্যাক্টর, ফ্যাক্টরিং, ফরফেইটিং, ফরফেইটার। এই কোন পদ্ধতিতে বিলকে বাট্টাকরণ করা হয়? ফ্যাক্টর, ফ্যাক্টরিং, ফরফেইটিং, ফরফেইটার। বিল বাট্টাকরণ সাধারণত ফ্যাক্টরিং এর ক্ষেত্রে বিল বাট্টা করা হয়। ফ্যাক্টরিং। আর যে ফ্যাক্টরিং কাজটা সম্পন্ন করে তাকে ফ্যাক্টর বলা হয়। ব্যাংক সাধারণত ফ্যাক্টরিং কাজ করে, তার জন্য ব্যাংক হচ্ছে ফ্যাক্টর। এখানে আরেকটা নিচের উদ্দীপকটি পড়ে আমরা 21 এবং 22 নং প্রশ্নের অ্যান্সার করব। দেখি আমরা আগে উদ্দীপকটা দেখি। জনাব লিবু বিদেশ ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে প্রতি ডলার 85 টাকা দরে $1000 কিনলেন। বিদেশ ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে প্রতি ডলার অর্থাৎ 85 টাকা দিয়ে একটা ডলার কিনলেন, এই হিসেবে $1000 কিনলেন। কিন্তু একই প্রতিষ্ঠান থেকে তিনি 1 মাস পূর্বে প্রতি ডলার 80 টাকা দরে কিনেছিলেন। কিন্তু 1 মাস পূর্বে সেই প্রতিষ্ঠান থেকেই তিনি 80 টাকা দিয়ে একটা ডলার, এই রেটে ডলার ক্রয় করেছিলেন। দুইটা তথ্য দেওয়া আছে, আমরা দেখি প্রশ্নগুলো কি হতে পারে। জনাব লিপু কোথায় ডলার কিনতে গিয়েছিলেন? এই যে জনাব লিপু বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য ডলার কিনলেন, তো উনি কোন প্রতিষ্ঠান থেকে ডলার কিনতে পারে? বাংলাদেশ ব্যাংক, বিনিময় ব্যাংক, মানি এক্সচেঞ্জ, বাইং হাউস। সবাই আশা করি বুঝতে পারছো, এখানে মানি এক্সচেঞ্জটা রাইট অ্যান্সার হবে। জনাব লিপু বিদেশ ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে প্রতি ডলার 85 টাকা ধরে 1000 ডলার কিনলেন, কিন্তু একই প্রতিষ্ঠান থেকে তিনি 1 মাস পূর্বে প্রতি ডলার 80 টাকা দরে কিনেছিলেন। জনাব লিপু কোথায় ডলার কিনতে গিয়েছিলেন? রাইট অ্যান্সার মানি এক্সচেঞ্জ। আরেকটা প্রশ্ন দেখি, যে ডলারের দাম 1 মাস পূর্বে 80 টাকা ছিল, এটা 85 টাকার বৃদ্ধির কারণ কি হতে পারে?
দেখো অপশনগুলা। এখানে 3টে অপশন দেওয়া আছে। ডলারের দাম 80 টাকা থেকে 85 টাকা বৃদ্ধির কারণ আমদানি বৃদ্ধি হতে পারে, রপ্তানি হ্রাস হতে পারে, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি হতে পারে। তে কোনো দুইটা বা একটা অথবা সবগুলাই হতে পারে। আমদানি বৃদ্ধি হতে পারে, রপ্তানি হ্রাস হতে পারে, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি হতে পারে। আমরা একটু দেখি নিচের কোনটি রাইট অ্যান্সার। একটু চিন্তা করে দেখো তো কোনগুলো হতে পারে। আমদানি বৃদ্ধি হলে ডলার এগেনস্টে আমার টাকার মূল্য বাড়বে না কমবে, বা রপ্তানি হ্রাস হলে কি হতে পারে, বৈদেশিক বিনিয়োগ যদি আমাদের দেশে বৃদ্ধি পায় তাহলে টাকার ডিমান্ড বাড়বে না কমবে। আমদানি বৃদ্ধি ও রপ্তানি হ্রাস, ওই কারণে আমদানি বৃদ্ধি পেয়েছে, রপ্তানি হ্রাস পেয়েছে, যার কারণে প্রতি ডলারের এগেনস্টে টাকার মূল্য 80 টাকা থেকে 85 টাকা হয়েছে, অর্থাৎ আমাদের মূল্যস্ফীতি হয়েছে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেলে টাকার ডিমান্ড আরো বাড়বে, সেক্ষেত্রে 85 থেকে আরো নিচের দিকে হয়তো 75 টাকা বা 80 টাকা এরকম আসতে পারত, কিংবা আমদানি হ্রাস রপ্তানি বৃদ্ধি এগুলো হলে উল্টাটা ঘটতো। আমরা আরেকটু দেখি, ইস্যুকারী ব্যাংক কোন ধরনের প্রত্যয়পত্র বাতিলের ক্ষমতা রাখে। প্রত্যয়পত্রের যে প্রকারভেদ আমরা আলোচনা করেছিলাম, সেখানে নির্দিষ্ট প্রত্যয়পত্র, খোলা প্রত্যয়পত্র, অগ্রিম প্রত্যয়পত্র, ঘূর্ণায়মান প্রত্যয়পত্র, বিভিন্ন ধরনের প্রত্যয়পত্র ছিল। সেই ব্যাংক, ইস্যুকারী ব্যাংকটা কোন ধরনের প্রত্যয়পত্র বাতিলের ক্ষমতা রাখে? দেখো অপশনগুলোর ভিতরে একটু চিন্তা করো। হ্যাঁ, এখানে খোলা প্রত্যয়পত্রটা রাইট অ্যান্সার হবে। ইস্যুকারী ব্যাংক কোন ধরনের প্রত্যয়পত্র বাতিলের ক্ষমতা রাখে, সেটা হচ্ছে খোলা প্রত্যয়পত্র। ভাসমান মুদ্রার মূল্যমান কিসের ভিত্তিতে নির্ধারিত হয় বা কেমন সেটা? ভাসমান মুদ্রার মূল্যমান কি অপরিবর্তনীয়, সব সময় অপরিবর্তনীয় থাকে, নির্দিষ্ট সময় পর পর হ্রাস বৃদ্ধি ঘটে, সরকার নির্ধারিত, বাজার পরিস্থিতির উপর নির্ভরশীল? ভাসমান মুদ্রা নিশ্চয় মনে আছে, আমরা একটা প্রশ্ন দেখলাম যে বাংলাদেশের মুদ্রা টাকাকে কত সালে ভাসমান মুদ্রা ঘোষণা করা হয়। তো এই ভাসমান মুদ্রার মূল্যমান কিভাবে পরিবর্তন হয়? এটা সবসময় একই থাকে? আমাদের টাকার মান কখনো চেঞ্জ হয় কি? চেঞ্জ হয়। এর আগের প্রশ্নটাই যেটা দেখলাম, ডলারের মূল্যমান, ডলারের এগেইনস্টে আমাদের টাকার মান এখন হয়তো 84-85 টাকা এরকম আছে, এটা সবসময় চেঞ্জ হয়। তাহলে রাইট অ্যান্সার কি হতে পারে? এটা নির্দিষ্ট সময় পর পর হ্রাস বৃদ্ধি ঘটে। খুব দ্রুততার সাথে অ্যান্সার করলে এটাও ভুল হতে পারে। হ্যাঁ, হ্রাস বৃদ্ধি ঘটে, কিন্তু এটা নির্দিষ্ট সময় পর পর না। হয়তো 1 মাস পর পর এটা 1 টাকা বাড়বে বা 1 টাকা কমবে, এরকম না। কিন্তু হয়তো একই দিনে 1 টাকা বা 2 টাকা বাড়তে পারে, আবার হয়তো 2 মাস 6 মাস বাড়ছে না, বা 2 মাস 6 মাস পরে আবার কমে যেতে পারে। তাহলে এটাও রাইট অ্যান্সার না। সরকার নির্ধারিত, গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় যে আমার টাকা কত টাকা দিয়া কত ডলার পাওয়া যাবে বা কত ইউরো পাওয়া যাবে, না, এটা কোনো দেশের সরকারই নির্ধারণ করতে পারে না। তাহলে তো আর সেটা ভাসমান মুদ্রা হতো না। ভাসমান মুদ্রা তাহলে বাজার পরিস্থিতির উপর নির্ভরশীল, ওই মুদ্রার চাহিদা যোগান, অর্থাৎ বাজার পরিস্থিতির উপর তার চাহিদা যোগানের ভিত্তিতে মূল্যমান নির্ধারিত হয়। তাহলে রাইট অ্যান্সার হবে লাস্টেরটা, বাজার পরিস্থিতির উপর নির্ভরশীল। আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে কোনটি ঘটবে? একটু ভালো করে দেখো, আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে বাংলাদেশ যত টাকার পণ্য আমদানি করে বা সেবা আমদানি করে, তার থেকে বেশি রপ্তানি হয় যদি হয়, তাহলে কি ঘটবে? দেশীয় মুদ্রার চাহিদা বিদেশে বৃদ্ধি পাবে, দেশীয় মুদ্রার চাহিদা বিদেশে হ্রাস পাবে, মুদ্রাস্ফীতির পরিমাণ বৃদ্ধি পাবে, বিনিময় হার প্রতিকূল হবে। আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে কি ঘটবে? দেশীয় মুদ্রার চাহিদা বিদেশে বৃদ্ধি পাবে, দেশীয় মুদ্রার চাহিদা বিদেশে হ্রাস পাবে, মুদ্রাস্ফীতির পরিমাণ বৃদ্ধি পাবে, বিনিময় হার প্রতিকূল হবে। রাইট অ্যান্সার হবে দেশীয় মুদ্রার চাহিদা বিদেশে বৃদ্ধি পাবে।
একটু বিভিন্ন দেশের সরকারের মধ্যে কোন পদ্ধতিতে অর্থ আদান প্রদান হয়? বিভিন্ন দেশের সরকারের মধ্যে কোন পদ্ধতিতে অর্থ আদান প্রদান হয়? অপশনগুলো একটু দেখি। নগদ কাগজি মুদ্রা, সুইফট, আন্তর্জাতিক মানি অর্ডার, ইমেইলে অর্থ প্রেরণ। বিভিন্ন দেশের সরকারের মধ্যে বা ব্যাংকগুলোর মধ্যে কোন পদ্ধতিতে অর্থ আদান প্রদান হয়? এটা রাইট অ্যান্সার হবে সুইফট। দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক টেলিকমিউনিকেশন, সংক্ষেপে সুইফট। বিভিন্ন দেশের সরকারের মধ্যে কোন পদ্ধতি অর্থ আদান প্রদান হয়? দেখো পরবর্তী প্রশ্ন, টাকার তুলনায় ডলারের দাম বাড়লে বাংলাদেশের প্রভাব কি হতে পারে? টাকার তুলনায় আগে আমরা দেখলাম যে ডলারের দাম 80 টাকা থেকে 85 টাকা হয়ে গেছে, যে উদ্দীপকে যারা লিপুক ডলার কিনতে গিয়ে দেখলো আগে 1 মাস আগে সে 80 টাকা করে কিনছে, এখন 85 টাকাতে। এই ঘটনা যদি ঘটে আর কি, টাকার তুলনায় ডলারের দাম বাড়লে বাংলাদেশের প্রভাব কি হতে পারে? আমদানি রপ্তানি কমে যাবে, আমদানি কমবে রপ্তানি বাড়বে, আমদানি রপ্তানি বাড়বে, রপ্তানি কমবে আমদানি বাড়বে। কোন ঘটনাটা ঘটবে? এই বৈদেশিক মুদ্রার হ্রাস বৃদ্ধির সাথে আমদানি রপ্তানি খুব ওতপ্রোতভাবে জড়িত। তো যদি আমাদের এখানে টাকার তুলনায় ডলারের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কোন ঘটনাটা এখানে ঘটতে পারে? আমদানি রপ্তানি দুইটাই কমে যাবে, আমদানি রপ্তানি বাড়বে, দুইটাই বাড়বে, নাকি আমদানি কমবে রপ্তানি বাড়বে, না রপ্তানি কমবে আমদানি বাড়বে? কোনটা হতে পারে? টাকার তুলনায় ডলারের দাম বাড়লে, অর্থাৎ 80 টাকা দিয়ে যেটা পাওয়া যেত এখন 85 টাকা দিয়ে সেটা কিনতে হচ্ছে, তাহলে কি হবে? আমার দেশের যারা আমদানিকারক আছে তাদের যে মূলধন আছে সেটা দিয়ে তারা কি করবে? আগে যে পণ্য আমদানি করতে পারতো, এখন কি সেই পণ্য আমদানি করতে পারবে না, সেটা কমে যাবে, আমদানি কমে যাবে। আর রপ্তানি, যে পণ্য রপ্তানি করে আগে যত ডলার ইনকাম করতো, এখন সেম পণ্য রপ্তানি করে কিন্তু তার চেয়ে বেশি আয় করছে, তাহলে এটা আমদানি কমবে আর রপ্তানি বাড়বে। ফরফাইটিং নিচের কোন কারণে ফ্যাক্টরিং থেকে ভিন্ন? একটা অপশনে আমরা দেখেছিলাম ফ্যাক্টর, ফ্যাক্টরিং, ফরফাইটার, ফরফাইটিং। এখানে যে দুইটা পদ্ধতি, ফরফাইটিং নিচের কোন কারণে ফ্যাক্টরিং থেকে ভিন্নতর? এই দুইটার ভিতরে আসলে পার্থক্যের জায়গাটা কি? বিল ক্রয় চুক্তি সম্পাদন, এই জায়গায় দুইটা একই রকম না আলাদা? রপ্তানি চুক্তির বিপক্ষে অর্থায়ন, হিসাব সংরক্ষণ, বিলের অর্থ সংগ্রহ। এই চারটা কাজই এইগুলা করে থাকে। হয়তো কোনো একটা জায়গার পার্থক্য আছে, সেই পার্থক্যের জায়গাটা কোথায়? অর্থাৎ তিনটা কাজই ফরফাইটিং বা ফ্যাক্টরিং এর ক্ষেত্রে সেম, একটা কাজ শুধু আলাদা আছে, সেটা কোনটা? যেটা ফরফাইটিং এ হয় কিন্তু ফ্যাক্টরিং এ হয় না, অথবা ফ্যাক্টরিং এ হয় ফরফাইটিং এ হয় না? বিল ক্রয় চুক্তি সম্পাদন সবগুলাতেই হয়, হিসাব সংরক্ষণ হয়, বিলের অর্থ সংগ্রহ হয়, শুধুমাত্র রপ্তানি চুক্তির বিপক্ষে অর্থায়ন করে থাকে ফরফাইটিং এ। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে খ, রপ্তানি চুক্তির বিপক্ষে অর্থায়ন। পরের প্রশ্ন, একজন রপ্তানিকারকের নিকট কোন ধরনের প্রত্যয়পত্র অধিক গ্রহণযোগ্য? একজন রপ্তানিকারকের নিকট কোন ধরনের প্রত্যয়পত্র অধিক গ্রহণযোগ্য? নিশ্চিত প্রত্যয়পত্র, অনিশ্চিত প্রত্যয়পত্র, খোলা প্রত্যয়পত্র, ঘূর্ণায়মান প্রত্যয়পত্র। একজন রপ্তানিকারকের নিকট কোন ধরনের প্রত্যয়পত্র অধিক গ্রহণযোগ্য? একটু চিন্তা করে দেখো, প্রত্যয়পত্র যারা ইউজার আছে তাদের ভিতরে একজন রপ্তানিকারকের জন্য কোন ধরনের প্রত্যয়পত্রটা বেশি গ্রহণযোগ্য বা তার জন্য সুবিধাজনক? সবগুলোরই কিছু ভালো দিক আছে, কিন্তু একজন রপ্তানিকারকের দৃষ্টিকোণ থেকে সে আশা করে যে তার প্রত্যয়পত্রটা কেমন হলে তার ব্যবসায়ের জন্য সেটা সুবিধাজনক হবে। নিশ্চিত প্রত্যয়পত্রটা হলে রপ্তানিকারকের জন্য সেটা সুবিধাজনক হয়। আমরা পরের প্রশ্ন, লাস্ট প্রশ্নটা দেখি। প্রতিদিনই আমি 30টা করে কোশ্চেনে আলোচনা করছি, আজকেও 30টা আছে। দেখো, মিস্টার তুহিন একজন রপ্তানিকারক, তিনি ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র পছন্দ করেন, এর কারণ কি? মিস্টার তুহিন একজন রপ্তানিকারক, তিনি ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র পছন্দ করেন, এর কারণ কি? ব্যাক টু ব্যাক
একটা প্রত্যয়পত্র, এক ধরনের প্রত্যয়পত্র মিস্টার তুহিন সেটা পছন্দ করে। আমরা একটু তার কারণটা জানবো যে সে কেন, কি কারণে এই ধরনের প্রত্যয়পত্রটা পছন্দ করে। দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত হয়, আমদানি প্রত্যয়পত্র খুলে এটি ব্যবহার করা যায়, নিশ্চিত অর্থপ্রাপ্তির নিশ্চয়তা, একবার খুলে তা প্রত্যাহার করা যায় না। কোন সুবিধার কারণে মিস্টার তুহিন ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্রটা বেশি পছন্দ করেন? দেখো এখানে রাইট অ্যান্সার যে আমদানি প্রত্যয়পত্র খুলে একটি ব্যবহার করা যায়, খুলতে এটি ব্যবহার করা যায়। অর্থাৎ একজন রপ্তানিকারক সে যদি আবার অন্য কোনো পণ্য আমদানি করতে চায় সেক্ষেত্রে তার এই ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্রটাই সে সেই লেনদেনের ক্ষেত্রে প্রত্যয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবে। তাই এটা একজন রপ্তানিকারকের জন্য খুবই সুবিধাজনক। বারবার প্রত্যয়পত্র না খুলে সে এটা দিয়েই আমদানির প্রত্যয়পত্র হিসেবে ব্যবহার করতে পারে। তো আশা করি যারা এতক্ষণ আমার সাথে ছিলা তোমরা অনেকগুলো অ্যান্সার করতে পারছো, হয়তো নিজেরাই, সবই পারার কথা। না পারলেও তোমরা একটু আমার সাথে সাথে বিষয়টা রিকল করতে পারছো। আর যাদেরকে মনে হয়েছে তোমার অবস্থাটা কি সেটা তুমি বুঝতে পারবা এখান থেকে। যারা পারছো না বা কত শতাংশ প্রশ্নে তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারছো এগুলা দিয়ে তুমি তোমার নিজের অবস্থাটা যাচাই করতে পারবা। যাদের মনে হচ্ছে যে না ঘাটতি আছে তারা আরেকটু পড়ালেখা করো। আর যদি কোনো বিষয়ে সমস্যা থাকে, কোনো অধ্যায়ের আলোচনা বা কোনো টপিকসের, তাহলে আমাকে কমেন্টে যদি জানাও তাহলে হয়তো আমি নেক্সট ক্লাসে সে বিষয়টার উপরে আলোচনা করব। তা আগামী 30 তারিখে আবার ক্লাস আসছে, সেদিন দেখা হবে। আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।